মগবাজারে নাশকতা নয়, পাওয়া গেছে হাইড্রোকার্বনের অস্তিত্ব, বিস্ফোরক বিশেষজ্ঞ দল। 1 থেকে 7 জুলাই কঠোর লকডাউন, মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। মিরপুরে জলাবদ্ধতা, দখল দূষণে খাল সরু নালা। নেইমারবিহীন ব্রাজিলের ড্র। দেখছেন এটিএন নিউজ। বেলা 3টার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। সংবাদে এছাড়াও দেখবেন মালি মিশন নিয়ে মুন্নি সাহার বিশেষ রিপোর্ট। এবার জানাবো বিস্তারিত খবর। রাজধানীর মগবাজারে বিস্ফোরণ স্থলে হাইড্রোকার্বনের অস্তিত্ব পাওয়া গেছে। বিভিন্ন ধরনের গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 60 জনেরও বেশি মানুষ। এদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত মেলেনি। বিস্ফোরণস্থলের আশপাশে মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান আইজিপি। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের 14টি ভবন। অন্যদিকে আহত মানুষদের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভবনটা নাজুকের কারণে, বিস্ফোরণের কারণে এখন যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। ফলে এখানে আমি সবাইকে আহ্বান করব, এলাকাবাসী থেকে শুরু করে সবাইকে, যাতে ভবনের মধ্যে প্রবেশ না করে এবং পরবর্তীতে ফার্দার যাতে কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয়। ওই ধরনের বিস্ফোরক হয়, এটা অন্তত 3-4 দিকে যাবে, কিন্তু এটা দেখেন একদিকে একমুখী। আর এই ইয়া ছাড়া, আপনার গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। তারপরে ভিতরে এখনো মিথেন গ্যাসের গন্ধ আছে ভিতরে, ঠিক আছে। তো ফায়ার ব্রিগেডের ইকুইপমেন্ট নিয়ে আসবে, তো নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে, যারা যে ওদের কাছে গ্যাস ডিটেক্টর আছে, তো সেটা নিয়ে আসবে, আসলে বোঝা যাবে যে ভিতরে গ্যাসের অস্তিত্ব আছে কিনা, থাকলে কি পরিমাণ কি হয়েছে জানা যাবে। তো এই আমরা এই পর্যন্ত যারা দেখেছি তাতে করে এখানে মানে আমি মনে করি শঙ্কিত হওয়ার, মানে ওই চিন্তা করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা এই পর্যায়ে কোনো কমেন্ট না করি, সিদ্ধান্ত না দিই, এক্সপার্ট ওপিনিয়ন আসুক, তারপরে আমরা বুঝবো যে কি হয়েছে আর কি। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির হিসাব থাকে, কেবল হিসাব মেলে না হতাহতদের ভাগ্যের নির্মমতার। প্রিয়জন হুট করে হারিয়ে গেলে স্বজনদের কাছে থেকে যায় শুধুই স্মৃতি। মগবাজারে বিস্ফোরণের পর হাসপাতালে তেমনই সব গল্প। সন্ধ্যার পর থেকে যোগাযোগে ব্যর্থ স্বামীর সন্ধান যখন মিলেছে, তখন ঘড়ির কাঁটায় মাঝরাত পার। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্ত্রী সোহাগী বেগম খোঁজ পেয়েছেন মৃত স্বামীর। মগবাজারে বিস্ফোরণের মাত্র মিনিট 5 আগে শেষবার ফোনে তার কথা হয়েছিল পেশায় বাস চালক স্বামী আবুল কাশেমের সঙ্গে। হাসপাতাল আঙিনায় সে কথাগুলো বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন সোহাগী। 5 মিনিট আগেই কথা হয়েছে যে আমি মগবাজার জ্যামে আছি, আমি আসতেছি, আবদুল্লাহপুর গাড়ি রেখে পরে বাসায় আসবো। এর কিছুক্ষণ পরে যখন টেলিভিশনে খবর দেখছে, খবর দেখে পরে যোগাযোগ করার চেষ্টা করছে, বারবার ওনার হাজবেন্ডের ফোনে ফোন দিছে, কয়েকবার রিং হয়েছে, এরপরে আর রিং হয় নাই। ডাক্তার দেখাতে রওনা হয়েছিলেন ধর্মীয় অনুষ্ঠানের সঞ্চালক মোস্তাফিজ, তারও সেটাই শেষ যাওয়া। নিশ্চিত হয় নাই যে আসলে সে কিনা। তারপরে এই ছবিটা উঠিয়ে তার খালাতো ভাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় ময়মনসিংহ। তো তার খালাতো ভাই ছবি দেখে বলছে না, অবশ্যই সে মুস্তাফিজ। বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের পরিবারের গল্পগুলোও কম বেশি একই।
সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 1 জুলাই থেকে 7 জুলাই দেশ জুড়ে কঠোর লকডাউনে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী, বিজিবি ও পুলিশ। মাঠের সিদ্ধান্ত তারাই নেবেন। কেউ যদি আইন অমান্য করে তাহলে তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে। আজ সচিবালয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এবার আর মুভমেন্ট পাস দেয়া হবে না বলেও জানান তিনি। আপনার 1 তারিখ ভোর 6টা থেকে আমরা 7 তারিখ রাত 12টা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। ডু গেট মাই পয়েন্ট? একদম খুবই স্ট্রিক্ট ভিউতে, কারণ করোনা আমরা গত 4টা ডিভিশনের সাথে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে ডিটেইল পর্যালোচনা করে দেখছি। সেখানে ফিল্ড লেভেলের সবাই ছিলেন, সবারই বক্তব্য এবং আমাদের যে গ্রাফিক প্রেজেন্টেশন তাতে দেখা যাচ্ছে যে একটা মেজর পোর্শন অফ দ্য কান্ট্রি আপনার অরেঞ্জ বা রেড বা ব্রাউন হয়ে যাচ্ছে। আর্মি, বিজিবি, ব্যাটালিয়ন, পুলিশ তারা সবাই টহলে থাকবে এবং তাদেরকে যথাসম্ভব মানে যতটুকু সম্ভব যা দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অথরিটি দেওয়া হয়েছে, বলা হয়েছে, এবং যাতে কোনোভাবে মানুষ লকডাউন যেন ম্যাসিভভাবে ব্রেক করতে না পারে সেটা তারা আপনার মনিটর করবে। কঠোর লকডাউনের আগে কড়া বিধিনিষেধে গণপরিবহন বন্ধ হয়ে গেছে বিভিন্ন জেলায়। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনী। অফিস আদালত খোলা না থাকায় যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছে মানুষ। গাজীপুরে চলছে না গণপরিবহন, ছোট ছোট যানে যাতায়াত করছে মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছে সাভারের পোশাক কারখানার শ্রমিকরা। কয়েকটি পোশাক কারখানা থেকে শ্রমিক পরিবহনে বাসের ব্যবস্থা করা হলেও বেশিরভাগ শ্রমিকই পায়ে হেঁটে কারখানায় যেতে হয়। সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস এবং লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ গণপরিবহন বন্ধ করে দেয় বিভিন্ন জায়গায় আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ। নোয়াখালী শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। লকডাউন কার্যকর করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরায় চলমান লকডাউনে কোনো প্রভাব পড়েনি জনজীবনে। গণপরিবহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে মানুষ। রংপুর, ফেনী ও ঝালকাঠিতে শপিং মল, গণপরিবহন বন্ধ থাকলেও অটোরিকশা, রিকশা চলছে। সড়ক ও হাট বাজারে মানুষের ভিড় আছে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সিরাজগঞ্জের স্বাস্থ্যবিধি মানাতে জেলা পুলিশ জনসাধারণকে মাস্ক বিতরণ করেছে। বান্দরবানে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। এদিকে সীমিত পরিসরের 3 দিনের লকডাউনের প্রথম দিন আজ কেমন কাটলো? আহমেদ রিফাত ও গিয়াসুদ্দিন মামুনের ক্যামেরায় সাদাধাই বিশেত রিপোর্ট। সীমিত শব্দটার সীমা কি এই করোনাকালে সে এক বড় প্রশ্ন। সোমবার সকাল 10টা, ঠিক সেই সময়টায় দেশে করোনার উপসর্গ নিয়ে 61 জন মারা গেছেন। একই সময় ঢাকার কারণ বাজারের ছবি এটি। এর বাইরে গোটা ঢাকা আজ রিকশা চালকদের। সীমিত লকডাউনে সর্বোচ্চ ভাড়া হাঁকাচ্ছেন তারা। সাধারণ রিকশার পাশাপাশি সদ্য নিষিদ্ধ ব্যাটারি চালিত রিকশা দাপিয়ে বেড়াচ্ছে গোটা শহর। এই শহরের বাসিন্দাদের আগেই ধারণা ছিল সোমবার ভোগান্তি নিয়েই চলতে হবে। গণপরিবহন সংকটে পেশা, পরিচয় আর জীবিকা টিকিয়ে রাখতে তাই তো অগত্যা হেঁটেই গন্তব্যে। কোনো যানবাহন পাচ্ছি না, এটা এখন সমস্যা। রিকশায় তো যাওয়া সম্ভব না। অফিস আদালত তো বন্ধ ঘোষণা করেনি, সেক্ষেত্রে তো আমাদের বাইরে বেরোতেই হবে, আমাদের কমে। চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্টে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। অফিস আদালত সীমিতভাবে চলার কথা, যেহেতু সীমিতর কোনো সীমা জানা নেই, তাই সবকিছু চলছে স্বাভাবিক গতিতে। তবে বিধিনিষেধ মেনেছেন শপিং মল আর মার্কেটের ব্যবসায়ীরা। শহরের কোনো মার্কেট খোলা দেখা যায়নি। পারি না তো অন্য কিছু কাজ করতে, এটা একটু পারি, একটা গাড়ি ছোট একটা আছে, চেষ্টা করতেছি। আমি কে খাওয়াইবে কোন? বৃহস্পতিবার থেকে নাকি মানে পুরোপুরিভাবে লকডাউনে, তখন আর যাওয়া যাবে না। আর এখন যদি না যাই তাহলে নেক্সট টাইম আর যাইতে পারবো না। এদিকে ঢাকার বাইরে বড় বড় হাসপাতালগুলোতে যখন অক্সিজেন সংকট, আইসিইউতে জায়গা নেই, ঠিক তখন ঢাকা ছাড়ার মিছিল শহরের প্রবেশ মুখে, যেখানে মোটরসাইকেল আর প্রাইভেট কার ভাড়া করাই ভরসা। আর এদের সবারই গ্রামে যাওয়াটাও জরুরি। ঢাকা।
করোনা পরিস্থিতির খবর জানাবো। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরো 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন করোনায় এবং 7 জন উপসর্গ নিয়ে মারা যান। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন 78 জন। এর মধ্যে শুধু রাজশাহীরই 52 জন। চুয়াডাঙ্গায় করোনা ও করোনা উপসর্গে 12 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরো 84 জন। খুলনায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে আরো 11 জনের। চট্টগ্রাম, সাতক্ষীরায় 7 ও বরিশালে 7 জন সহ 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। কুষ্টিয়া 172 জন আক্রান্ত, মৃত্যু হয়েছে 4 জনের। নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 3 জন রোগী মারা গেছেন। এখন পর্যন্ত এ জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে 51 জনের। এছাড়া গত 24 ঘন্টায় নোয়াখালীতে 2 জন, শেরপুর ও ঠাকুরগাঁওয়ে আরও 2 জন মারা গেছেন। ঠাকুরগাঁওয়ে আক্রান্ত হয়েছেন 115 জন। এবারে মালি মিশন নিয়ে এটিএন নিউজের বিশেষ রিপোর্ট। মালির কিদালের মতো ভয়াবহ মরুভূমিতে এয়ারপোর্ট? হ্যাঁ, অসম্ভবই বটে। তবে সে অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ। পুরোটা শুনুন মুন্নি শাহর কাছে। গাঁও সুপার ক্যাম্প থেকে কিদাল প্রায় 300 কিলোমিটার দূরে। মরুপথ, পথে পথে মৃত্যুঘাত, তাই শান্তিরক্ষীদের পাড়ি দিতে হয় আকাশপথ। কিন্তু নামবে কোথায়? কোনো মতে ইউএন হেলিকপ্টার নামলে অন্য কোনো ধরনের বিমান নামার কোনো সুযোগ নেই। ফলে এই স্ট্র্যাটেজিক জায়গাটি জঙ্গিদের একচ্ছত্র আধিপত্যে। এই আধিপত্যের উপর একটি সাহসী দাগ রাখতে চলেছে বাংলাদেশ। শান্তি মিশনে যোগ দেয়া ব্যান ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা 2019 থেকে সেখানে একটি এয়ার স্ট্রিপ তৈরি করছে। কিদাল ক্যাম্পের অংশই বলা যেতে পারে এই এয়ার স্ট্রিপ। এটা হচ্ছে আমাদের এই অংশ থেকে নাইজারের বর্ডার খুব কাছাকাছি, এবং এটা যদি বলা হয় নর্দার্ন সাইড অফ মালি, মালির উত্তর দিকে সবচেয়ে প্রসিদ্ধ জায়গা, কারণ মিনারেল রিচ, অনেক বেশি মিনারেল আছে। আর পাশাপাশি এখানে কিছু ওরা হচ্ছে বর্ডারের সঙ্গে ওদের কিছু ব্যবসা হয়, পাশাপাশি যে বর্ডার আছে কান্ট্রি বুর্কিনা ফাসো এবং নাইজার, ওদের সঙ্গে ওদের নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য আছে। আর মিনারেল থাকার কারণে এই জায়গার বেশি পরিমাণ 1800 মিটার দৈর্ঘ্য আর 50 মিটার প্রস্থের এই এয়ার স্ট্রিপ। এই পথ বানানোর পথ কিন্তু দেখায় প্রথমে ব্যান ইঞ্জিনিয়ার 6। 2020 থেকে বাকি কাজটা ধরে ব্যানব্যাট 7-এর ইঞ্জিনিয়ার কোর। শেষ হওয়ার কথা 2021-এর শেষ নাগাদ। মরু অঞ্চল হওয়াতে ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট সচল রাখা এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিজাইন পার্টে শুরুতে কম্বোডিয়ার ইঞ্জিনিয়ার কোর জড়িত থাকলেও এখন পুরোটাই বাংলাদেশের দায়িত্বে। মরুভূমির মাটি কেটে পথ তৈরি করার ইতিহাসে জমেছে কত কত পুঁতে রাখা মাইন আবিষ্কার, মাইন বিস্ফোরণের ঘটনা। পাওয়া গেছে গণকবরও। কিদাল এয়ার স্ট্রিপের কাজ করতে গিয়ে প্রায়শই আমাদেরকে যাত্রাপথে আইডি সম্মুখীন হতে হয়েছে। এছাড়া মর্টার শেলিং, কমপ্লেক্স অ্যাটাক এবং সন্ত্রাসী হামলার ঝুঁকি ছিল সর্বদাই। সব বাধা পেরিয়ে মরুভূমিতে যখন একটি তরতাজা রানওয়ে দৃশ্যমান, তখন সহযাত্রী সহযোদ্ধাদের উচ্ছ্বাস তো থাকবেই। I like all Bangladesh, all in friend, my friend, you know. Yeah, in all Bangladesh, my friend. We are working with Bangladesh people together. So for many missions, we are go together. So we like them so much. Say Bangladesh, Balawasi. Bangladesh, Balawasi. আমরা যে জায়গাটিতে হাঁটছি এটি একটি এয়ার স্ট্রিপ। এই এয়ার স্ট্রিপটি এখন তৈরি করা হচ্ছে, এবং এই তৈরির পিছনে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের যে বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, তাদের একটা বিশেষ অবদান। এখন এই মালির শান্তির যে ইতিহাস, হয়তোবা বাংলাদেশ অন্যভাবে নাম লিখে গেল। এই কিদালের এইরকম একটি মরুভূমিতে এই ধরনের একটি এয়ার স্ট্রিপ, সেটার ডিজাইন থেকে এবং এক্সিকিউশন থেকে অনেকটাই বাংলাদেশের কৃতিত্বে। মুন্নি সাহা, এটিএন নিউজ, কিদাল, মালি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি নিউজ আওয়ারের পর্যায়ে, আমাদের সঙ্গেই থাকুন।
মগবাজারে নাশকতা নয়, পাওয়া গেছে হাইড্রোকার্বনের অস্তিত্ব, বিস্ফোরক বিশেষজ্ঞ দল। 1 থেকে 7 জুলাই কঠোর লকডাউন, মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। মিরপুরে জলাবদ্ধতা, দখল দূষণে খাল সরু নালা। নেইমারবিহীন ব্রাজিলের ড্র। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর বেলা 3টার নিউজ আওয়ারে আবার স্বাগত জানাচ্ছি। রাজধানীর সবচেয়ে বড় আবাসিক এলাকা মিরপুর, বেশ কয়েকটি খাল প্রবাহিত এই এলাকায়। তবে কেন বছরের পর বছর একটু ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা? রাজধানীর খালের বর্তমান দশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর 6 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আব্দুল সালাম ও ইসমাইল হোসেন। রূপনগর খালের সেই রূপ হারিয়েছে অনেক আগেই। ক্রমাগত দখল এবং দূষণে 4টি ছোট খালের সমন্বয়ে এটির কোথাও 20 ফুট, আবার কোথাও বা 3 ফুট। এদিকে বিসিএসির একটা জায়গা আছে, তারপরে সিটি কর্পোরেশন জায়গা আছে, একটা মামলা মোকদ্দমা হয়ে আছে। খালটা যতটুকু প্রশস্ত হওয়ার কথা ততটুকু নাই। মিরপুর 11 কালশী রোড থেকে শুরু হয়ে 22টি খালে মিলে যাওয়া সাংবাদিক কলোনির পাশের খালটির দৈর্ঘ্য 1.5 কিলোমিটার। এটি কাগজের হিসেব, কিন্তু বাস্তবে আছে এর অর্ধেক। অনেক জায়গায় দখল হয়ে গেছে, আবার কোথাও বা গেছে সড়ক। খালটা তো যখন বড় ছিল তখন তো আপনার পাকা ছিল না, যখন ওনারা উদ্যোগ নিলেন পাকা করলেন তখনই শুরু হয়ে গেছে এই খালটা আইসা। এই যে এখানে ব্রিজটা একবারে ছোট, এই ব্রিজটা যদি আমাদের বড় করে দেয় তাহলে আমাদের পানির কোনো প্রবলেম হইতেছে না। আর প্যারিস খালটির পরিস্থিতি আরও করুণ। কোথাও কোথাও এটি সরু নালা হয়ে গেছে। খালটি 60 ফুট হওয়ার কথা থাকলেও এখন কোথাও কোথাও 10 ফুটের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। দখলের পাশাপাশি প্রতিনিয়ত প্লাস্টিক, পলিথিন সহ বাসাবাড়ির বর্জ্য এসে মিশছে, আর এর ফলে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। পানি উঠে বন্যা হলে বৃষ্টি দিয়ে রাস্তাঘাট বাইসে যা হাঁটাচলা করা যায় না। আমাদের দেশের মানুষ এরা নিজেদের বাড়ির পাশে জায়গা পেলে সেখানে এই ময়লা ফেলে, ময়লার স্তূপ ফেলে। আর যদি একটা খাল টাল টাইপের যখন পায় তখন ওখানে ফেলে দেয়। ইব্রাহিমপুর খালটির আগের প্রবাহিত অংশ দখল করে মুক্তিযোদ্ধাদের নামে গড়ে উঠেছে বহুতল ভবন। তদারকি না থাকায় দখল হয়ে গেছে ভাসানটেক পুনর্বাসন প্রকল্পের জমিও। ফলে সোজা খালটি অন্যদিকে ঠেলে দেওয়া হয়েছে। এটা বানাইছে যখন খাল তারা ম্যাপ নিচ্ছে, ম্যাপ নিয়ে দেখছে এটা যাবে ম্যাপ, পরে খালের দিকে ঘুরাই দিয়ে তারা এটা সোজা করে নিচ্ছে। এখন তো মনে করেন একজাস্টটা বন্ধ হয়ে গেছে গা, আপনার কালসি মাটি দিয়ে মাটি কাটা, এদিকে মনে করেন খালটা চিপা করাতে আর মনে করেন পানিটা দূষিত হয়ে গেছে। ডিএনসিসির 2017 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস খাল 20 ফুটের জায়গায় 10 থেকে 12 ফুট, 22টি খাল 30 ফুটের জায়গায় 18 থেকে 20 ফুট, বাবনিয়া খাল 60 ফুটের বদলে 35 থেকে 40 ফুট, আর এর ফলে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা। এটার ব্যাপারে অনেক কাজ করতেছে সব জায়গায়। এই কয়েকদিন আগে 13 নম্বর আপনারা দেখছেন, আমরা কিছু বাড়ি ঘরের পিলার ভাঙছি। এটা এরকম আমাদের মাননীয় মেয়রের নির্দেশ আছে যে 60 ফিট খাল 60 ফিট হতে হবে, যেখানে সুবিধা অসুবিধা আছে আমরা এটা ভেঙে ঠিকঠাক করব। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। আগামীকাল থাকছে ধানমন্ডি এবং মোহাম্মদপুর এলাকায় প্রবাহিত রামচন্দ্রপুর, কাটাসুর এবং কালুনগর খালের পরিস্থিতি নিয়ে রিপোর্ট। সংবাদ এই পর্যায়ে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কানসাই নেরোলেকের সঙ্গে আগামী 2 বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সঙ্গীত ও অভিনয় শিল্পী তাহসান খান। গত 24 জুন রাজধানীর বনানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে উপস্থিত ছিলেন কানসাই নেরোলেক পেন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিমাল মোথরেজা। এই 2 বছরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানসাই নেরোলেক পেন্টস বাংলাদেশ লিমিটেডের সকল ক্যাটাগরির পণ্যের জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক কাজে থাকবেন তিনি। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
140 বিঘা জমির ওপর আম বাগান করে এলাকায় সাড়া ফেলেছেন নওগাঁর সাপাহারের সোহেল রানা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে গড়ে তোলেন আম বাগান। শুরুটা করেন 2015 সালে। এখন তার সমন্বিত খামারে আমের পাশাপাশি আছে ড্রাগন, মাল্টা ও বড়ই বাগান। মাছ চাষের জন্য আছে 3টি পুকুর। সোহেল রানা জানান, এখন পর্যন্ত খামারে প্রায় 60 লাখ টাকা খরচ হয়েছে। এবছর শুধু আম বাগান থেকেই কমপক্ষে 30 লাখ টাকা আয়ের প্রত্যাশা তার। এদিকে নওগাঁ এবার আম সংগ্রহের শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সোহেল রানার বাগান থেকে আম পারেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তার এই সফলতায় আম বাগান করায় আগ্রহী হয়েছেন স্থানীয় অনেক তরুণ। আমরা উৎসাহিত হচ্ছি এবং আমিও নিজে বর্তমানে 17 বিঘা মতো বাগান করেছি। আমরা এখানে 15-16 জন মিলে কাজ করি। আমরা এই থেকে আমরাও সংসার চালাই। আম্রপালি, বাড়ি আম, চার, গৌরমতি, সবচেয়ে লেট ভ্যারাইটি, বানানা ম্যাঙ্গো, থাই বানানা ম্যাঙ্গো। আর প্রত্যেকভাবে কিছু আমাদের পুরাতন গাছ ছিল, সেগুলো ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, কিছু গুটি আমও আছে আমাদের। এই সিজনে কিছু বাগান পুরাতন, সেগুলোতে ফুল প্রোডাকশন পাবো, কিছু 2 বছর, 1 বছর। আশা করছি যে 50 লাখ টাকার মতো আমরা আম বিক্রি করতে পারবো এই বছর। আবারও বায়াজ স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল ও কানাডা। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর বেলা 3টার নিউজ আওয়ারে আবার স্বাগত জানাচ্ছি। জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল ও কানাডায় তীব্র তাপদাহ দেখা দিয়েছে। ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে 42.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে ওয়াশিংটন ও ওরেগন অঙ্গরাজ্যের প্রায় সব এলাকা এবং ক্যালিফোর্নিয়া ও ইউডাহোর অংশবিশেষ এই তাপপ্রবাহে আক্রান্ত হতে পারে। ওরেগন ও ওয়াশিংটনে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ গরম পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। তীব্র গরম সত্ত্বেও ওই অঞ্চলের বহু মানুষ সূর্য স্নান উপভোগ করছে। লেক এবং সুইমিং পুলগুলো খুলে দেওয়া হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে সিয়াটল ও পোর্টল্যান্ডে আগামী 2 দিন তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভাঙতে পারে। এদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সাসকাচেয়ান, অ্যালবার্টা ও উত্তর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে তাপমাত্রা বেড়েছে। জানাবো খেলার খবর। দ্বিতীয় টি-20তে উইন্ডিজকে 16 রানে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। গ্রেনাডায় টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে রেজা হেন্ড্রিক্স ও ডিকক মিলে তোলেন 73 রান। ব্যক্তিগত 26 রানে বিদায় নেন ডিকক। স্কোরবোর্ডে 96 রান উঠতেই প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত 42 রান করা হেন্ড্রিক্স। তবে অধিনায়ক টেম্বা বাভুমার 33 বলে 46 রানে 7 উইকেটে 166 রান তোলে প্রোটিয়ারা। 25 রান খরচায় 3 উইকেট নেন ওবেদ ম্যাককয়। জবাবে 40 রানের মধ্যে এভিন লুইস ও ক্রিস গেইলের উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। লুইসের ব্যাট থেকে আসে 21 রান। আন্দ্রে ফ্লেচারের 35, ফ্যাবিয়ান অ্যালেনের 34 রানের পরও স্বাগতিকদের ইনিংস থামে 9 উইকেটে 150 রানে। কাগিসো রাবাদা 3 এবং ম্যাচ সেরা জর্জ লিন্ডে নেন 2 উইকেট। কোপা আমেরিকা 2021-এর খবর। কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে হোঁচট খেয়েছে ব্রাজিল। এগিয়ে থেকে ইকুয়েডরের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। অন্য ম্যাচে পেরুর বিপক্ষে 1-0 গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ভেনেজুয়েলা। নিউজ আওয়ার শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
মগবাজারে নাশকতা নয়, পাওয়া গেছে হাইড্রোকার্বনের অস্তিত্ব, বিস্ফোরক বিশেষজ্ঞ দল। 1 থেকে 7 জুলাই কঠোর লকডাউন, মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। মিরপুরে জলাবদ্ধতা, দখল দূষণে খাল, সরু নালা। নেইমারবিহীন ব্রাজিলের ড্র। তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল ও কানাডা। এই ছিল বেলা 3টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস A লিখে পাঠিয়ে দিন 5959 নম্বর।